আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ভবিষ্যৎ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। শেখ হাসিনা ম্যাজিক নাকি ভূ রাজনীতির উত্থান পতন, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে কতটা গুরুত্বপূর্ণ এই সাউথ এশিয়ায়, এই সকল কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন দেখে নেই ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অবস্থা, ভারত এবং চায়নার মাঝখানেই কিন্তু বাংলাদেশ, এবং চায়না বিশ্বের দ্বিতীয় তেল আমদানিকারক দেশ, তারপরেই কিন্তু ভারত। আর এই তেলটা ম্যাক্সিমাম আমদানি করা হয় রাশিয়া থেকে। রাশিয়া থেকে আমদানি করার ক্ষেত্রে আমাদের বঙ্গোপসাগর দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এই কারণেই এই এশিয়ার যে তিনটা পরাশক্তি, রাশিয়া, চীন, ভারত, এই তিন দেশকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যাবে এই বাংলাদেশ থেকে। যে কারণে সারা বিশ্বে এখন ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। এখন চলুন দেখে আসি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ এই সাউথ এশিয়া। আপনারা দেখতে পাচ্ছেন চায়না যে তেল আমদানি করে, তার ৮০% তেল আমদানি করা হয় মালাক্কা প্রণালী দিয়ে। আর মালাক্কা প্রণালীর পাশেই হলাম ভারতের আন্দামান। আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দামান দ্বীপে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে কোয়াড স্থাপন করেছে। ২০০৮ সালে কিন্তু কোয়াডের এই সদর দপ্তর করা হয় সিঙ্গাপুরে। আর যে আপনি দেখতে পারলেন যে ওই চায়না সাউথ সিতে কিন্তু অলরেডি চায়নার সাথে কিন্তু আমেরিকার কিন্তু একটা দ্বন্দ্ব চলমান। তাহলে এই রাস্তা দিয়ে যে তেলের এত বেশি সরবরাহ চলে, তাহলে অবশ্যই চায়নার আগামীতে তেল আমদানির ক্ষেত্রে কিন্তু একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে এই কোয়াডের কারণে। যে কারণে এখন সকলেই চাচ্ছে যে বাংলাদেশে যেন সমুদ্র বন্দরের ব্যবহারের জন্য এক্সেসটা সবাই চাচ্ছে। ভারত বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামের ২টা জেটি ব্যবহার করে, অবশ্যই ট্যাক্সের মাধ্যমে। আর যেহেতু চায়নার এই জায়গায় কোনো অবস্থান নাই, কিন্তু শ্রীলঙ্কার যে বন্দরটা আছে সেইটা কিন্তু ৯৯ বছরের জন্য লিজ নিছে চায়না। এখন প্রশ্ন হলাম, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আগামীর ভবিষ্যতে, সেটা আপনারা বুঝতে পারছেন যে এই এশিয়ার যে পরাশক্তিগুলো আছে, এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বাংলাদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে অংশ, বাংলাদেশের যে অংশটা, সেই অংশ দিয়ে বছরে ৪০,০০০ বড় শিপ যাতায়াত করে। তাহলে বুঝতেই পারছেন দিন দিন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে এই এশিয়ায় অর্থনৈতিক অবস্থান যদি পশ্চিমারা নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেটা যদি চায় না, অলরেডি তারা চায়, যে কারণেই বাংলাদেশ নিয়ে তাদের এত গুরুত্ব। যদিও আমরা অর্থনৈতিক দিক থেকে, সকল দিক থেকে তৃতীয় ওয়ার্ল্ডের লোক, কিন্তু ভৌগোলিক দিক থেকে বর্তমানে কৌশলগতভাবে যদি এশিয়াতে নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশটা প্রয়োজন পশ্চিমাদের অনেক বেশি। যে কারণে বাংলাদেশে এইরকম নোংরা খেলাগুলো খেলছে। ভৌগোলিক, অর্থনৈতিক এই দুইটার সংমিশ্রণে রাজনৈতিক ভাবে তাহলে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ এই এশিয়া মহাদেশে। আমেরিকার নৌ কৌশলবিদ আলফ্রেড থায়ার
দশকের শেষের দিকে একটা বই লিখেছিল, সেখানে বলছিল যে আগামীতে সমুদ্র যার দখলে বিশ্ব সেই নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারছেন যে বাংলাদেশ নিয়ে কেন এত টানাটানি? আমাদের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হটিয়ে তারা কেন ওই বাংলাদেশের ওই অঞ্চলটাকে নিয়েই তারা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায়? এখন চলুন আমরা জেনে নেই আমেরিকা এই বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করেছিল ইউনূসের মাধ্যমে অবৈধভাবে, কিন্তু এখন সেখান থেকে কেন সরে যাচ্ছে। আপনাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এই কারণে, যেভাবে ব্রিক্স গঠন করেছে, এখানে অনেক রাষ্ট্রই আছে, কিন্তু এখানে এশিয়ার 3 পরাশক্তি ভারত, চায়না এবং রাশিয়া আছে। এরা যদি ডলার যদি বিরুদ্ধে ব্রিক্সে যদি কোনো নতুন মুদ্রা নিয়ে আসে, তাহলে নিশ্চিত ভাবে ডলার ফল করবে, আর এটা আমেরিকা কখনোই যাবে না। যে কারণেই ওই ইউক্রেন যুদ্ধে কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা কোনো অস্ত্র দিব না, কোনো আর্থিক সহায়তা করব না, এবং ট্রাম্প বলেছে যে রাশিয়া যেটুকু যুদ্ধের মাধ্যমে জয় করে সেটা রাশিয়ার ভিতরেই থাকবে। এপ্রিলেই কেন ট্রাম্প চায়নাতে সফরে আসছে? কারণ চায়নাকে তাইওয়ান নিয়ে এরা কোনো কোনো খোঁচাখুচি করতে যাবে না। কারণ তারা জানে যে যদি ডলার ফল করে, যদি তারা যদি একটা নতুন মুদ্রায় চলে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এই 3 দেশেরই অনেক বেশি ভূমিকা। ডলারের দরপতন এমন ভাবে হবে যে আমেরিকার মসনদ নড়ে যাবে। তারপরেই কিন্তু তিনি ভারতে আসবেন। ভারত এখন কি চায়? কারণ ভারতের আশেপাশে তো এই বাইডেন তো অনেক খোঁচাখুচি করেছে, সেটা হোক নেপাল, হোক ভুটান, হোক মালদ্বীপ, হোক শ্রীলঙ্কা। এই সকল কিছু ঠিক হয়ে যাবে যদি বাংলাদেশের রাজনীতি ঠিক করতে পারে। এই বাংলাদেশের 71 পরাজিত শক্তিদের যদি হটিয়ে ফ্যাসিস্ট ইউনূসদের যদি হটাতে পারে, তাহলেই কিন্তু ভারত যে একটা সুন্দর গণতান্ত্রিক ভাবে তাদের এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। যে কারণে ভারত কিন্তু চাইবে না তার আশেপাশে এসে কোন রকম খোঁচাখুচি করুন। এই 3 দেশকে থামাতে হলে এভাবেই কিন্তু থামাতে হবে। 3 দেশের প্রতি সকল কিছু দেওয়ার পরেও যদি 3 দেশে টুটি চেপে ধরে রাখতে হয়, তাহলে পশ্চিমাদের বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের যদি বঙ্গোপসাগরে যদি এদের যদি কোনো ঘাঁটি থাকে, যদি সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করতে পারে, তাহলে এই চীন, রাশিয়া, ভারত কেউই গোপনে আর কোনো কিছু, কত অস্ত্র গেল না, তেল গেল না, কি গেল, গোপনে কোনো কিছু করতে পারবে না। কারণ এই বঙ্গোপসাগরেই আমেরিকার ওইভাবে কোনো নিয়ন্ত্রণ নেই। এই জায়গায় একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল কিন্তু ভারতের, সেই নিয়ন্ত্রণ কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। চায়নাও নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশে কিন্তু এখন নৌ শক্তিতে একটা পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন, চীন যখন বাংলাদেশকে 2টা সাবমেরিন দিল, কিছুদিন পরেই কিন্তু ভারত কিন্তু আবার মিয়ানমারকে একটা সাবমেরিন দিছে। কারণ কি? কারণ সবাই চায় বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণটা যেন এশিয়ার ভিতরে এরা যেন সবাই রাখতে পারে। এরা বাহির থেকে এসে করতে চায়, আর এটা হলাম বাংলাদেশের ভিতরে আছে। এবং নেত্রী বহুতবার বলছে, আপনারা শুনেছেন যে তিনি এই প্রস্তাবে রাজি হয় নাই বিধায় কিন্তু তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছে। একটু শুনে নেন। চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি। শুনলেন? ইস্ট তিমুরের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাইছিল, এবং ইস্ট তিমুরের রাষ্ট্রপতিকে নিয়ে আসে হলাম এই ইউনূস দাওয়াত করে। বুঝতে পারেন এই কত বড় বাটপার, কত বড় প্রতারক। এইভাবেই বাংলাদেশ এখন সাউথ এশিয়ার ভূ রাজনীতিতে, অর্থনীতিতে হটকেকে পরিণত হয়েছে। আর এই সকল কিছুর আস্থা ফিরবে যদি নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা থাকে, তাহলে এই দেশে আর কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না। আর এই দিক থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর সবারই আস্থা আছে। তারা জানে
যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশটাকে কোথায় নিয়ে গেছে এবং কিভাবে তিনি স্থিতিশীলতাকে ধরে রেখেছে এই এশিয়া মহাদেশের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানের থেকেও সবার সাথে বন্ধুত্বতা, কারোর সাথে বৈরিতা নাই। জাতির পিতার এই নীতিকে ধারণ করে আমরা কিভাবে সবার সাথে সুন্দর পরিবেশে সুন্দর সম্পর্ক রেখেছি। হ্যাঁ, আমরা সুসম্পর্ক রাখি নাই কাদের সাথে? যারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের সূর্য সন্তানদের হত্যা করেছে, আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল সেই পাক হানাদার বাহিনী পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখিনি। কিন্তু বর্তমানে এই ৭১-এর পরাজিত শক্তি ফ্যাসিস্টরা পাকিস্তানের কুলে উঠে বসেছে। এইটা কিন্তু কেউ এত ভালোভাবে দেখছে না। কারণ দেখছেন যে রফিকুল ইসলাম মাদানিরা, এই জামাতের এবং এই পাকিবিজরা, ধর্ম ব্যবসায়ীরা কিভাবে উস্কিয়ে দিচ্ছে। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো। কারণ এরা যদি আর কিছুদিন থাকে তাহলে পুরা অঞ্চলের অস্থিতিশীলতার সৃষ্টি হবে। এটা কিন্তু এই এশিয়া মহাদেশে সবাই বুঝে গেছে। আর এই স্থিতিশীলতা যদি ধরে রাখতে হয় তাহলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কোনো বিকল্প নাই। যে কারণে তিনি অতি শীঘ্রই বাংলাদেশে আসছেন এবং এটাই হলাম জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ম্যাজিক, যে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের হাল ধরবেন। আর তার উপর এখন সবার আস্থা যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলেই দেশ স্থিতিশীলতায় থাকবে। আজ এ পর্যন্তই। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।